রংবাজ রাজা ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। আর রংবাজ ও রাজা ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, আহমেদ শরীফ, আদিল, মাহবুব খান, মায়া হাজারিকা, আনোয়ারা, খালেদা আক্তার কল্পনা এবং জাম্বু ও আজিম অভিনয় করেছেন রংবাজ রাজা ছবিতে। রংবাজ রাজা ছবির গল্পের শুরুতে দেখা যায় হাবলা অর্থাৎ দিলদার সে দৌড়ায় এসে টেম্পো স্টেশনে বলে, রাজাভাই সর্বনাশ হয়ে গেছে, শম্পা আপাকে তো গুন্ডারা বস্তি থেকে তুলে নিয়ে যাচ্ছে। তখন রাজা বলে, কি এত বড়ই সাহস, আমি রাজা বেঁচে থাকতে আমার শম্পাকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছে? তখন হাবা বলে, হ বস, আমি দেখছি শম্পা আপা অনেক জোরাজুরি করতেছে, কিন্তু তাদের হাত থেকে বাঁচতে পারতেছে না, তাই আমি দৌড়ে আপনার কাছে ছুটে এসেছি, আপনি তাড়াতাড়ি চলেন। রাজা অর্থাৎ জসিম সে দৌড়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়ায় গুন্ডাদের। তখন গুন্ডারা বলে, এই তুই কেন আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস? তখন রাজা অর্থাৎ জসিম বলে, শোন, তোরা বস্তি থেকে আমার সামনে আমার সম্পাকে তুলে নিয়ে যাবি, আমি কি তোদের ছেড়ে দেব ভেবেছিস কি? তখন গুন্ডারা বলে, এই তুই ভালোই ভালো এখান থেকে চলে যা, আর যদি তুই চলে না যাস তাহলে তোর লাশের উপর দিয়ে আমি তোর প্রেমিকাকে এখান থেকে তুলে নিয়ে যাব। তখন রাজা বলে, শোন, আমি হইলাম রাজা, এই বস্তির রাজা, এই বস্তিবাসীর সবাই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি বেঁচে থাকতে কেউ আমার বস্তিবাসীর উপর হামলা করবে অথবা আক্রমণ করবে অথবা ধরে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। শোন, আমি জানি তুই ফকিরা, শোন ফকিরা, আমি বলছি ভালোয় ভালোয় তুই স্বপ্নাকে ছেড়ে দে, আর না হলে তোদের একটি হাতও তোদের দেহে থাকবে না, পড়ে থাকবে মাটিতে। কথাটা বুঝতে পেরেছিস? তখন ফকিরা এক সহকারে বলে, এই তুই কি রংবাজ? তখন রাজা অর্থাৎ জসিম বলে, শোন, আমি তোদের জন্য রংবাজ রাজা, আর বস্তিবাসীর জন্য আমি হইলাম দয়ালু রাজা। এখন তোরাই বুঝ আমি কেন রংবাজ। আমি শুধুমাত্র তোদের মতো শয়তানদের জন্য হলো রংবাজ রাজা, আর আমি গরিব দুঃখী মানুষের জন্য হলো দয়ালু রাজা। তখন এখানে শুরু হয়ে যায় একটা অ্যাকশান, কড়া অ্যাকশান। মায়ের খেয়ে গুন্ডারা পালিয়ে যায়। তখন দৌড়ে গিয়ে শাবানা অর্থাৎ স্বপ্না জসিমকে জড়িয়ে ধরে বলে, তুই আমার আজকে ইজ্জতটা বাঁচিয়ে দিলি রে। তখন রাজা অর্থাৎ জসিম বলে, শোন, এই রাজা বেঁচে থাকতে, এই রাজা ডেরাবের বেঁচে থাকতে কখনোই তোর গায়ে হাত দিতে পারবো না, কারণ আমি তোকে প্রচণ্ডভাবে ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে যে আমার সামনে থেকে তুলে নিয়ে যাবে, এটা তো হতে পারে না স্বপ্না। তখন স্বপ্না অর্থাৎ শাবানা বলে, কি বলিস, তুই আমাকে ভালোবাসিস? আমি তো আগে জানতামই না। শোন, তুই জানতি না ঠিক আছে, কিন্তু জানতি মনে মনে তুইও আমাকে ভালোবাসিস, কিন্তু তুই মুখে প্রকাশ করিস না, কারণ আমি সামান্য ট্যাক্সি ড্রাইভার বলে, তাই না? তখন স্বপ্না বলে, শোন রাজা, তুই ভুল ভাবতেছিস, আমিও তোকে প্রচণ্ড ভালোবাসি, কারণ আমার ভালোবাসা তোকে বলি নেই এবং গোপন রেখেছিলাম, কিন্তু আমি চাই নেই যে আমার সামনে থেকে তোরে কেউ স্বামী হিসাবে গ্রহণ করুক, এটা আমি চাইনি। কিন্তু আমি চেয়েছিলাম তুই মুখ ফুটে একদিন না একদিন আমাকে বলবি, সেদিনের অপেক্ষায় আমি ছিলাম। তখন হাবার্তা দিলদার বলে, ওস্তাদ, সমস্যা তো সমাধান হয়েই গেল, একটা কাজ করেন, ভালো দিনক্ষণ দেখে একটা কাজী দেখা বিয়াটা পড়ায় পালাই স্বপ্ন আপার লগে আর আপনার, তাহলে ভালো মন্দ খাইতে পারমু। আর এখন তো আপনি তো হোটেলে খান আর আমি হোটেলে খাই, ভাল লাগে না হোটেলের খাবার। আর আপনি যদি এখন বিয়াটা করেন তাইলে তো ভালো মন্দ খাবার আপামনি রান্না করব আর মজা করে আমি খাবো। তখন রাজা অর্থাৎ জসিম বলে, সেটা পরে হবে না, চল বস্তিতে চল। তখন বস্তিবাসীরা দেখে আনন্দ উল্লাস শুরু করে। তখন বস্তিবাসী বলে, সাবাস রাজা সাবাস। তখন জসিম অর্থাৎ রাজা বলে, শোনেন বস্তিবাসীরা, আমি যতদিন এই বস্তিতে আছি আর আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আপনাদের কোনো চিন্তা নাই। এই রাজা জুলুমবাজদের জন্য হলো রংবাজ রাজা, আর গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য হলো দয়ালু রাজা। আপনারা কোনটাকে দেখতে চান? তখন বস্তিবাসীরা বলে, আমরা দয়ালু রাজাকে দেখতে চাই, কিন্তু আমরা আরও দেখতে চাই
যারা জুলুম করে, অন্যায় অত্যাচার করে, অবিচার করে এবং যারা অন্যের সম্পদ লুটেপুটে খায়, জোর করে আদায় করে নেয়, তাদের বিরুদ্ধে দেখতে চাই রংবাজ রাজা। তখন রাজা বলে, এটাই মনে রাখবেন, আপনারা নির্ভয়ে এবং নির্দ্বিধায় কাজ করতে থাকেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি রাজা বেঁচে থাকতে যে কোনো সমস্যায় পড়বেন আমাকে আপনারা খবর দিবেন। রাজা বলে চিৎকার দিবেন, দেখবেন যে আমি এসে হাজির। তখন স্বপ্না অর্থাৎ শাবানা বলে, রাজা সাহেব, রাজাবাই জিন্দাবাদ, রাজাবাই জিন্দাবাদ। তখন বুঝতে পারছে, বলে রাজাবাই জিন্দাবাদ, রাজাবাই জিন্দাবাদ। এই খবরটা আবার কানা ফকিরা আর ল্যাংরা আওলাদ গিয়ে বলে, বস, আমরা তো স্বপ্না মেয়েটিকে তুলে আনতে পারি নাই। মোহর আলী অর্থাৎ আহমেদ শরীফ সে বলে, কি বলিস তোরা, সামান্য একটি মেয়েকে তোরা তুলে আনতে পারলি না, আবার খালি হাতে ফিরত আসলি। বা বা বা, তোদেরকে আমি শাহবাজ দেব নাকি বাহাবা দেব সেটাই তো বুঝতে পারতেছি না। আর আমার নাম হলো মোহর আলী খা, অর্থ কি আমি সব কিছু খাইয়া ফেলাই। আমার পরনে থাকে 20 ভরি স্বর্ণমোহর দিয়ে তৈরি সোনার চেন, তাই আমার নাম আমার বাপে রেখেছিল মোহর আলী খা। আর তোরা এই মোহর আলী খায়ের চামচে হইয়া তোরা খালি হাতে ফিরত আলি না। আবার তোরা কি করলি, তোরা বস্তিতেও দখল করতে পারলি না। আমি তোদের কি করতে আমার দলে রাখবো রে, বলতো কানা ফকিরা আর ল্যাংরা আওলাদ, তোদের আমি কেন রাখবো রে আমার দলে? হা 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 হা, আমার তো খুব কষ্ট হইতেছে রে কানা ফকিরা, কারণ ওই মেয়েটিকে তো আমার দরকার। কেন দরকার তোদের আমি কিন্তু কিছু বলি নাই, কারণ ওই মেয়েটি স্বপ্না, ওই মেয়েটি জানে আমার আসল রূপ, আমি যে মোহর আলী কীভাবে হয়েছি, কেন হয়েছি, ওই মেয়েটি জানে আমার রূপ। কারণ ওই মেয়েটির বাপ জানতো আমার আসল চেহারা, আসল রূপ। কিন্তু যখন আমি ওই মেয়েটির বাপকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলাম, ওই মেয়েটি আমাকে চিনে ফেলেছিল। কিন্তু ওই মেয়েটির ভয়ে আজ আমি শব্দবেশ ধারণ করে থাকি, আমার চেহারা মুখোশ পরে থাকি, কারণ শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য। আর সেই মেয়েটিকে তোরা ধরে আনতে পারলি না। ওই মেয়েটিকে যদি আমাকে সত্যি সত্যি চিনে ফেলে, তাহলে তো থানায় গিয়ে খবর দিলেই আমি যে মোহর আলী খা, আমাকে ধরে তো 14 শেখের ভিতরে ঢুকিয়ে দিবে। তখন তোরা কি করবি রে? হ্যাঁ, তোরা তো ভিক্ষা করে খাবি। তখন কানা ফকিরা আর ল্যাংরা আওলাদ বলে, বস আর একটা সুযোগ দেন, ওই স্বপ্না মেয়েটিকে আমরা অবশ্যই ধরে আনবো আপনার কাছে। তখন মোহর আলী খা বলে, হ, ঠিক আছে, তোদের আমি আরেকটা সুযোগ দিলাম, কিন্তু এই সুযোগ যদি তোরা কাজে না লাগাতে পারিস রে, তাহলে তোদের আমি গুলি করে মারবো, তোদের মাথার খুলি আমি উড়িয়ে ফেলবো। তোরা কিন্তু পৃথিবীর আলো আর দেখতে পারবি না। এমনিই তো এক চোখে দেখিস কানা ফকিরা, আর তুই ল্যাংড়া ল্যাংড়া হাঁটিস, ল্যাংড়া আওলাদ। তোদের যে লগে যে কতগুলো কুত্তা পাঠিয়েছিলাম, তারা কোথায়? বস, তারা ভয়ে আপনার সামনে আসে নাই। ও, ভয়ে আসে নাই, ঠিক আছে, আরেকটা সুযোগ আমি তোদের দিলাম। যা, আমি তোদেরকে মাত্র 5 ঘন্টা সময় দিলাম। 5 ঘন্টার মধ্যে যদি ওই স্বপ্নাকে আমার হাতে তুলে দিতে না পারবি, তাহলে এক একটার মাথার খুলে আমি উড়িয়ে ফেলবো আমার এই বন্দুকের গুলি দিয়ে। কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। তখন কানা ফকিরা আর ল্যাংড়া আওলাদ বলে, বস, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা 5 ঘন্টা না, মাত্র 2 ঘন্টার ভিতরেই আমরা ওই স্বপ্নাকে আপনার এখানে এসে হাজির করব। কথাটা দিয়ে গেলাম, আসি বস, আসসালামু আলাইকুম। এদিকে বস্তিতে উল্লাস চলতেছে এবং আনন্দ উৎসব এবং গান বাজনা চলতেছে। গান বাজনা শেষে রাজা অর্থাৎ জসিম স্বপ্না অর্থাৎ শাবানাকে বলে, আচ্ছা স্বপ্না, তোকে কেন গুন্ডারা ধরতে এসেছিল? আর কানা ফকিরা আর ল্যাংরা আওলাদ কেন, এর রহস্যটা কি? বস্তিতে তো আরও অনেক মেয়েরা আছে, তাদেরকে তো ধরে নিয়ে যাচ্ছিল না, তোকে কেন তুলে নিয়ে যাচ্ছিল, কারণটা কি? স্বপ্না অর্থাৎ শাবানা বলে, নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ আমাকে তুলে নিয়ে যাওয়ার কারণ হলো কি, আমি জানি এই কাজটা কে করেছে। আমি জানি আমার বাপকে যারা হত্যা করেছে, যারা মেরে ফেলেছে, তারাই নিশ্চয়ই আমাকে ধরে নেওয়ার জন্য পাঠিয়েছে। তারা খবর পেয়েছে যে আমি এখনো জীবিত আছি, কারণ আমার সামনে আমার বাপের হত্যা করেছে মোহর আলী খা। সে মোহর আলীকে দেখলে এখন আমি চিনব। কেন হত্যা করেছিল? আমার বাপ ছিল সৎ একজন অফিসার এবং সে অফিসে চাকরি করত, সে কখনো ঘুষ খেত না। কিন্তু মোহর আলী খা একদিন আমার বাপকে ঘুষের অফার করে
একটা অবৈধ কাজ করার জন্য এবং ফাইলে স্বাক্ষর করার জন্য, কিন্তু আমার বাপ তা রাজি হয়নি। আমার বাপ তা প্রত্যাখ্যান করে তাকে অপমান করে বের করে দিয়েছিল। কিন্তু তখন থেকে মহালেখা আমার বাপের পিছনে লেগেছিল। একদিন আমার বাপ আর আমি পথ দিয়ে আসতেছিলাম, আর তখনই বৃষ্টির দিনে তখনই কিছু গুন্ডা বাহিনী নিয়ে মহালেখা এসে বলে, শোনেন আনোয়ার ভাই, একটা কথা বলি। আপনার বন্ধু দেখা যায় এখানে আজিমও আছে, তো একটা কথা বলি শোনেন। আমি ভালো ভালো বলতেছি, কালকের ভিতরে আমার ফাইলটার ভিতরে আপনার স্বাক্ষর করে দিবেন। আর যদি স্বাক্ষর করে না দেন তাহলে আগামীকাল আপনার লাশটা এই বৃষ্টির ভিতরেই পড়ে থাকবে, কারণ আপনি বেঁচে ফিরতে পারবেন না আগামীকাল। তখন আমি প্রতিবাদ করেছিলাম, কেন আমার বাপকে মারবেন? তখন মোহরা খা বলে, শোনো মা, একটা কথা বলি, তোমার বাপকে ভালো ভালো বলে দিও কালকের মধ্যে যাতে আমার ফাইলটার ভিতরে স্বাক্ষর করে রাখে। আমি যাতে সসম্মানে তাকে এনাম দিয়ে আমি ফাইলটা নিয়ে কাজকর্ম শুরু করব। তখন আনোয়ার হোসেন বলে, না, কক্ষণই না। আমি জীবিত থাকতে আমি কক্ষণই এই অবৈধ ফাইলে আমি স্বাক্ষর করব না। তখন আজিম বলে, না বন্ধু, তুমি কখনো স্বাক্ষর করবে না। তখন মোহর আলী খাঁ অর্থাৎ আহমেদ শরীফ বলে, শোনেন, বেশি বাড়াবাড়ি করেন না। আপনাকে সময় দিয়ে গেলাম 12 ঘন্টা। এই 12 ঘন্টার পর যদি আপনি আমার ফাইলটার ভিতরে কালকে স্বাক্ষর না করেন তাহলে 13 ঘন্টার পরেই আপনার 12টা আমি বাজিয়ে দেব। কথাটা আপনি কান খুলে শুনে রাখেন। এই চল আমার সাথে। সবাই ফিরে যায়। কিন্তু আমার বাপ আমার মাকে বলে গিয়ে, দেখো হাসিবার মা, আমি একটা কথা বলি, কারণ আমার সামনে অনেক বিপদ, যে কোনো সময় আমার যে কোনো ঘটনা করতে পারে, কিন্তু আমার মেয়েকে তুমি দেখে রাখবে। কারণ আমার মেয়ে শুধুমাত্র আমাদের বংশের একটা মাত্র মেয়ে, তুমি দেখে রাখবে। তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়ে গেলাম, যে কোনো সময় আমার বিপদ ঘটতে পারে। তখন হাসিবা বেগম অর্থাৎ আনোয়ারা বলে, কি হয়েছে তোমার? তখন সব ঘটনা আনোয়ার হোসেন অর্থাৎ খুলে বলার পরে, ঠিক আছে। হাসিমা বেগম বলে, তোমার আর অফিসে যেতে হবে না। কয়, না না না, এটা হতে পারে না, কারণ আমি মৃত্যুর ভয়ে যদি আমি অফিসে না যাই তাহলে আমার কাপুরুষের পরিচয় দেওয়া হবে। আমি অফিসে যাব, আমি ফাইল স্বাক্ষর করব না, দেখি কি করি। তখন স্বপ্নে অর্থাৎ শাবানা বলে, শোনো বাবা, তোমার কিছু হবে না, আমি তোমার সাথে যাব। আমি তোমার সাথে গিয়েই আমি দেখব যে এই মোহরা লেখার কত বড় ক্ষমতা। তখন এর পরের দিনও আমি আমার বাপকে নিয়ে অফিসে যাই। সেখানে আমার বাপ সেই ফাইলে স্বাক্ষর করে না। যখন আমরা আসতেছিলাম রাস্তা দিয়ে, তখন এই মোহরা লেখার দলফল নিয়ে গিয়ে আক্রমণ করে আমার বাপকে আমার চোখের সামনে মেরে ফেলে। আর আমাকে বলে, শোন, আমি তোকে মারলাম না, কিন্তু তুই যদি আমার নাম কখনো বলিস। তখন দৌড়ে আসে আমারই চাচা, আজিম চাচা নামে এক ব্যক্তি। তখন দৌড়ে আসে, তখন মোহরা লেখা আমার সামনে ওই আজিম চাচাকেও ছুরি আঘাত করে মেরে ফেলে। তখন স্বপ্ন বলে, আমি অনেক কান্নাকাটি করি। মারার পর মোহরা লেখা আমার বাপের, মৃত ব্যক্তির বাপেই ছুরি ঠেকে ওই ফাইলে স্বাক্ষর করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে লাথি মেরে ফেলে দিয়ে যায়। তখন আমি ওইখান থেকে প্রতিজ্ঞা করি, এই যে মোহরা লেখাকে আমি আইনের হাতে তুলে দেব আমি যদি বেঁচে থাকি। তারপর থেকে আমাকে নজরদারি করে রাখে, আমি কোথায় যাই কি করি আমাকে নজরদারি করে রাখে। আমি এই বস্তিতে আশ্রয় নিয়েছি, আমি কীভাবে চলতেছি আমাকে কয়েকবার হুমকিও দিয়েছে। তখন রাজা অর্থাৎ জসিম বলে, শোন স্বপ্না, যেই আজিম চাচাকে তোর সামনে মৃত্যুবরণ করতে দেখেছিস সে হলো আমার বাপ। আমি ছিলাম আজিম, আমার বাপের নাম, তার একমাত্র পুত্র। আমার মা ছিল মায়া হাজেরিকা। আমার বাপের মৃত্যুর সংবাদ পেয়ে আমার মা মারা যায়, কারণ আমার মা আমার বাপকে প্রচণ্ডভাবে ভালোবাসতো। কিন্তু আমি তখন আমার বাড়িতে ছিলাম না, চাকুরির খোঁজে চিটাগাং গিয়েছিলাম। কিন্তু যখন খবর পেলাম আমি যে আমার বাপ নিহত হয়েছে, আমার মা আমার বাপের শোকে মারা গেছে, তখন সেখান থেকে এসে দৌড়ে আমি কোনো এর উদিশ খুঁজে পেলাম না। তারপর আমি এই বস্তিতে চলে এলাম। কিন্তু কিভাবে এলাম? একমাত্র হাবা দিলদার আমাকে এই বস্তিতে আশ্রয় দিয়েছে। তো আমি বুঝতে পেরেছি যে স্বপ্না, তোর বাপকে যে মোহরালেখা মেরেছে, আমার মা বাপকেও ওই মোহরালেখাই মেরেছে। কারণ আমার মা তো মারা যায়নি, আমার মা, আমার বাপের শোকে আমার মা মারা গেছে। কিন্তু তুই যদি
শিওর হস যে ওই মোহর লেখা তোর বাপকে মেরেছে এবং আমার মা বাবাকে হত্যা করেছে, তাকে আমি ছাড়ব না। আজ থেকে আমি হয়ে যাব রংবাজ রাজা, কারণ আমি ওই মোহর খায়ের জন্যই হব রংবাজ রাজা। আজ থেকে আমি শুধু রাজা না, আমি হলাম রংবাজ রাজা। আর আমার প্রতিশোধ নেওয়া শুরু এখন থেকে। আমি মোহর লেখাকে না মারা পর্যন্ত আমার নিস্তার হবে না স্বপ্না। আমি বুঝতে পেরেছি। আচ্ছা স্বপ্না, একটা কথা বল, তুই যদি মোহর লেখাকে একবার দেখতে পারিস, অথবা তুই কি তার চেহারাটা চিনতে পারবি? তোর কি মনে আছে? তখন স্বপ্না তো সাবানা বলে, কহ আমি তো বড়, আমার তো মনে আছে। আমার চোখের সামনে আমার বাপকে ছুরিয়াঘাত করে মেরেছে, আমি দেখতে পেরেছিলাম। কারণ এবং আমার বাপের কাছ থেকে যে সে জোরপূর্বক টিপসই এবং স্বাক্ষর নিয়েছে, আমি তাও দেখেছি। কিন্তু আমি কিছুই বলতে পারিনি। এবং তোর বাপও দেখেছিল, তোর বাপ প্রতিবাদ করেছিল যে তোর বাপকেও জীবন দিতে হয়েছে। তখন রাজা অর্থাৎ জসিম বলে, না, এই হত্যার বদলা নিতে হবে। চরম বদলা নেব, চরম প্রতিশোধ নেব, এমনভাবে প্রতিশোধ নেব যা দেখে মানুষ ভয় পায় অপরাধ করতে। তখন স্বপ্ন অর্থাৎ সাবানা বলে, কয় না, এত তাড়াহুড়া করে কিছু করলে হবে না। আমাদের বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় আমাদের এগোতে হবে। আগে বুঝতে হবে মোয়া লেখা কোথায় থাকে। এমন সময় দেখা যায় কানা ফকিরা আর ল্যাংড়া আওলাদ তার দল ফল নিয়ে আবারও আসে স্বপ্নাকে ধরে নিয়ে যেতে। তখন রংবাজ রাজা দাঁড়িয়ে বলে, শোন কানা ফকিরা আর ল্যাংড়া ফকিরা, তোদের আজ নিস্তার নেই। কারণ তোদের আমরা আজকে মারব, এমনভাবে মারব যা তারা কখনো কল্পনা করতে পারবি না। তখন সাবানা এবং বস্তিবাসী এবং রাজা মিলে ইচ্ছা রকম মারে। মারার পর এক পর্যায়ে দেখা যায় কানা ফকিরা সেখানে মারা যায়। আর রাজা অর্থাৎ জসিম বলে, শোন ল্যাংড়া আওলাদ, তুই আমাদেরকে তোদের আস্তানে নিয়ে যাবি, কারণ তোর বসকে আমাদের দেখতে হবে। আর তুই যদি কোনো উল্টাপাল্টা কোনো কথা বলেছিস বা করেছিস, তাহলে তোর পিছনে কিন্তু আমার পিস্তল লাগানো থাকবে। আর তুই পরিচয় দিবি কি, যে আমি গ্রাম থেকে এসেছি, আমি তোর ছোট ভাই, ঠিক আছে? এই পরিচয়টা দিবি। আর আমার সামনে যে মেয়েটিকে দেখছি, এই মেয়েটিকে বলবে যে তোর ছোট বোন। এই কথাটা বলবি। এই কথাটা বলার পর আর যদি উল্টাপাল্টা করেছিস, তখন হ্যাঁ, ল্যাংড়া আওলাদ বলে, শুনেন রাজা ভাই, একটা কথা বলি, আপনি যে এই মেয়েটাকে আমার বসের সামনে নিয়ে যাবেন, আমার বস তো মেয়েটিকে চিনে। তখন রাজা অর্থাৎ জসিম বলে, শোন, ওই চিন্তা তো আর করতে হবে না। আমি স্বপ্নাকে অন্য বেশ ধারণ করে নিয়ে যাব, তোর বস কখনো চিনতে পারবে না। তবে তুই যদি উল্টাপাল্টা কিছু করেছিস, তাহলে কিন্তু তোকে ওইখানেই শেষ করে ফেলবো। তখন ল্যাংড়া আওলাদ বলে, না, আমি কিছুই করব না, আমি শুধুমাত্র বসকে দেখিয়ে দেব। তখন স্বপ্ন অর্থাৎ শাবানা বলে, আচ্ছা রাজা, কি করবি তুই? তোর চেহারা কালিমার, তোর চেহারাটাকে কালো করে ফেল, এমনভাবে কালো করবি এবং চুলগুলিকে পাকা একবারে সাদা করে ফেল, আর একটা পুরনো শাড়ি কাপড় পর, আর আমি চেহারা দাড়ি লাগিয়ে ফেলি। দাড়ি লাগিয়ে তারপরে একাদে যাব। তুই শুধুমাত্র ইশারা দিবি। ইশারা দেওয়ার পর আমরা এই ল্যাংড়া আওলাদকে লাথি মেরে সেখান থেকে আমরা পালিয়ে আসব। যদি তুই ইশারা দেস যে এই মোহর আলী খা, তখন আমরা পরে এর পরিকল্পনা করব মোহর আলী খাঁকে কীভাবে ধ্বংস করা যায়। কারণ সামনাসামনি তো মোহর আলী খানকে মারা যাবে না, কারণ তার অনেক শক্তি, অনেক সাহস আছে এবং তার অনেক লোকজন আছে। কিন্তু আমাদের এই চক্রান্তটা সফল করবে একমাত্র ল্যাংড়া আওলাদ। তখন সেই কথা মতো সাবানার চেহারায় কালি মারে, চুল পাকায়। আর রাজা অর্থাৎ জসিম সে মুখে চাপদাড়ি লাগিয়ে তখন ল্যাংড়া আওলাদ এবং রাজা জসিম এবং স্বপ্না সাবানাকে নিয়ে তার বসের সামনে যায়। তখন মুয়া আলী খা অর্থাৎ আহমেদ শরীফ বলে, কিরে তোর সাথে এরা কারা? তখন ল্যাংড়া আওলাদ বলে, বস, এই হলো আমার চাস্তো ভাই, এই হলো আমার চাস্তো বোন, গ্রাম থেকে এসেছে আমার কাছে, তাই ওদের বলেছি ঠিক আছে আমার বসের কাছে চলো, তোমাদের একটা ব্যবস্থা হবে, কারণ তোমাদের বস কাজ দিবে আর তোমরা সেই কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবে এবং আয় করতে পারবে। তখন আমার কথা শুনে তারা রাজি হয়ে গেছে, তাই তাদের আমি নিয়ে এসেছি। তখন মোয়ালি খা বলে, কিরে, তোদের কি এখনও সময় হয় নাই স্বপ্নাকে ধরে আনার? বস, একটা দুঃসংবাদ আছে। স্বপ্নাকে ধরে আনতে গিয়েছিলাম,
কিন্তু রংবাজ রাজা আমার ছোট বন্ধু, হ্যাঁ, কানা ফকিরাকে খুন করে ফেলেছে। আমি সেখান থেকে পালিয়ে এসেছি, আর আমার এই ছোট বোন, ছোট ভাই গ্রাম থেকে এসেছি, তাদের নিয়ে আমি আপনার কাছে এসেছি। তখন মোহালেখা অর্থাৎ আহমেদ শরীফ বলে, এটা কি বলেছিস, আর বাকিরা কোথায়? তখন ল্যাংড়া ওলাদ বলে, বাকিরা পালিয়ে গেছে। তো কানা ফকিরকে মেরে ফেলেছে রংবাজ রাজায়। হ্যাঁ, হায় হায় হায়, তাহলে তো আমার সব শেষ, আমরা তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। কিরে ল্যাংড়া ওলাদ, তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি? তখন তোকেও তো আমি মেরে ফেলবো এখন। হ্যাঁ, তুই কি করেছিস? তুই এখনো জীবিত আছিস? তোর সামনে কানা ফকির মারা গেল, তুই কিছুই করতে পারলি না, আর তোকে বাঁচিয়ে রেখে লাভ কি? আমি তো তোকে এখন মেরে ফেলবো। তখন পিস্তল ধরে বলে, শোন ল্যাংড়া আওলাদ, তোকে তো এখন মেরে ফেলবো। বলতো তোকে আমি কীভাবে মারবো? তোকে কি গুলি করে মারবো, নাকি আমি তরোয়াল দিয়ে মারবো? তবে কিভাবে মারবো বলতো দেখি? আমার খুব তোর কাছে শুনতে ইচ্ছে করতেছে, তুই কিভাবে মরবি রে ল্যাংড়া আওলাদ? কারণ তোকে তো মরতেই হবে। এমন সময় মোরালেখা আহমেদ শরীফ 3-4টি গুলি করে, কিন্তু ল্যাংড়া আওলাদ সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই মুহূর্তেই দেখা যায় রাজা জসিম এবং স্বপ্না শাবানা তখন ইশারা দিয়ে বলে, এই সেই মোহালিখা, কারণ সে এখন শব্দবেশ ধারণ করেছে। তখন রাজা অত জসিম বলে, বস, আপনার একটা চামচা চলে গেছে, তাতে কি হয়েছে? আমরা তো আছি, আমরা দুইজন আপনার দলে থেকে আপনার হাতে 2টা লাঠি হব, কারণ আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা হয়ে যাব আপনার ডান হাত আর বাম হাত। কারণ আপনি দেখতেছেন না এই মেয়েটি কিন্তু বুড়া সেজে আছে, এ কিন্তু জুয়ান বা তো ইয়ং, এর হাতে প্রচণ্ড শক্তি। আপনি ইচ্ছা করলে আপনার একটি লোককে এর সাথে লড়াই করে দেখেন, দেখবেন যে এই মেয়েটিকেই আমার অথবা আমার বোনে জিতে যাবে। তখন মোরালেখা তো আমেশ্বর বলে, কি বলস? হ্যাঁ, সত্যি? এমন সময় একজন ডাক দেয়, কে আছিস সেদিকে আয়, এই মেয়ের সাথে লড়াই কর। তো লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে স্বপ্না অর্থাৎ শাবানা সেই লড়াইয়ে জিতে যায়। তখন আহমেদ শরীফ অর্থাৎ মোয়ালেখা বলে, সাবাস, তোরাই হবি আমার বাম হাত আর ডান হাত। তখন সেই মুহূর্তেই সেখানে রাজা অর্থাৎ জসিম, স্বপ্না অর্থাৎ শাবানা সেখানে আশ্রয় পায়, কিন্তু ল্যাংড়া আওলাদ সেখান থেকে পালিয়ে যায়। তখন এদিকে সব খবর নিয়ে রাজা অর্থাৎ জসিম সে মোহর খায়ের সব কিছু ধ্বংস করতে থাকে আস্তে আস্তে, পুলিশকে খবর দিয়ে সব ধরিয়ে দেয়। তখন এমন সময় মহালেখা বলে, কে সে রংবাজ রাজা, যে সব আমার গোপন আস্তানার খবর জানিয়ে দিচ্ছে পুলিশকে, আর বলতেছে যে রংবাজ রাজা আমার 2জন লোককে মেরে ফেলেছে, আর বলতেছে রংবাজ রাজা। কে সে রংবাজ রাজা? আমি তাকে একবার দেখতে চাই। আমার সব খবর দিতেছে পুলিশকে, আর পুলিশ সব কিছু আমাকে, সব আমার দল ফলকে মেরে ফেলতেছে এবং সব কিছু দখল করে নিচ্ছে। তখন রাজা অর্থাৎ জসিম বলে, বস, আপনি কোনো চিন্তাই করবেন না, রংবাজ রাজা যা করতেছে তার প্রতিবাদ আমরা করব, তাকে আমরা ধরে খুঁজে বের করব। তখন রংবাজ রাজা অর্থাৎ জসিম বলে, স্বপ্না, চল আমার সাথে, আজই আমরা রংবাজ রাজাকে ধরব। তোর মোহালেখা বলে, সাবাস, তোরা যদি তাকে ধরে দিতে পারিস, তোদেরকে আমি অনেক এনাম দেব, অনেক পুরস্কার দেব, কারণ আমি চাই রংবাজ রাজার লাশ, তার মৃতদেহ চাই আমি, কারণ তোরা যে কোনো মূল্যে হোক রংবাজ রাজাকে আমার সামনে ধরে নিয়ে আসবি, যা। তোর স্বপ্ন বলে, বস, আপনি কোনো চিন্তা করবেন না। এমন সময় তারা দুজন যাচ্ছে, আর ল্যাংড়া আওলাদ এসে হাজির। শোনেন, আমরা ওই মোহর আলী খায়ের শত্রু তার কাছে, আর আমাদের কাছেও মোহর আলী খা শত্রু। তো ল্যাংড়া আওলাদ বলে, জানেন আমার করুণ কাহিনী? আমার ছোট বোনকে এই মোহর আলী খা নির্যাতন করে মেরে ফেলেছে, কিন্তু তখন থেকে আমি এই মোহর আলী খার হয়ে কাজ করতেছি, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু মোহর আলী খার বিরুদ্ধে কিছুই করতে পারি নাই, কার তার শক্তি সামন্ত, টাকা পয়সা অনেক বেশি, এমনকি পুলিশের আইজিও তার হাতে, এবং পুলিশ ইন্সপেক্টর যে বর্তমান থানায় আছে সেও তার হাতে। তখন রাজা অর্থাৎ জসিম বলে, শোন, আমি জুলুমবাজদের বিরুদ্ধে হলাম রংবাজ রাজা, আমি এমন চাল চেলেছি যে পুলিশের ডিআইজি থেকে ধরে এসপি পর্যন্ত ওই মোহর আলী খাঁকে গ্রেপ্তার করবে, কারণ আমি তার সব কিছু ধ্বংস করে দিয়েছি। আমি
তার অবৈধ যত কারবার আছে সব ধ্বংস করে দিয়েছি। তার সব কিছু পুলিশ তাদের হাতে নিয়ে নিয়েছে এবং যে কোনো সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে এবং পুলিশ ডিআইজি। তখন ল্যাংড়া আওলাদ বলে, কি বলেন? তাহলে তো আপনি আমার বস। আমি চাই যে এই মোহর আলী খায়ের মৃত্যু হোক, কারণ তাকে না মারা পর্যন্ত আমার নিস্তার নাই। আমি যেদিন থেকেই এই মোহর আলী খায়ের চামচা হয়ে আসি সেদিন থেকে আমি তাকে মারার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না, কারণ আমি তো ল্যাংড়া, আর ল্যাংড়া হয়ে তো সব কিছু করতে পারি না। তাই আমি আপনাদের সাথে আছি। আপনারা যখন আমাকে ডাকবেন তখনই আমাকে পাবেন। আমি এই পাহাড়ের গুহায় থাকব। আমাকে যে কোনো সময় ডাকবেন, আমি আপনাদের হয়ে কাজ করব। আমি আর মোহর লেখার হয়ে কাজ করব না, কারণ আমি চাই আমার বোনের প্রতিশোধ নেব আমার নিজ হাতে। তখন রাজা অর্থাৎ জসিম বলে, শোন, সে শুধু তোরই শত্রু না, সে আমারও শত্রু। আমার বাপকে সে মেরেছিল এবং এই স্বপ্না তার বাপ মাকেও সে মেরেছিল এবং আমার বাপ মাকেও মেরেছিল, কিন্তু এর বিচার আমরা করব। ওই মোহলেখাকে আমরা এমনভাবে মারব যা সে জীবনও কোনো দিন আর দাঁড়িয়ে উঠতে পারবে না, কারণ আমরাও যদি নাও মারি পুলিশ তাকে মারবে। তখন এদিকে মোহলেখা বলে ইন্সপেক্টরকে, কে সেই রংবাজ রাজা? কে সেই রংবাজ রাজা? কে সে রংবাজ রাজা? সে আমার এক এক করে ধ্বংস করে দিচ্ছে আমার রাজ্য প্রসাদ, আমার সব অট্টালিকা, আমার সব অবৈধ ব্যবসা, সব কিছু সে ধ্বংস করে দিচ্ছে। আপনারা কোথায় থাকেন, কি করেন? আপনারা কেন এখন পর্যন্ত রংবাজ রাজাকে ধরতে পারেন না? আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আপনারা নিচ্ছেন এবং ভালোভাবেই চলাফেরা করতেছেন, কিন্তু একটি মাত্র যুবক রংবাজ রাজা, সে আমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে আর আপনারা তামাশা দেখতেছেন। তখন পুলিশের ডিআইজি বলে, কে যে রংবাজ রাজা, আমরা তো তাকে খুঁজেই পাচ্ছি না। ছদ্মবেশ ধারণ করে সে চলে এবং খবর দেয়, কিন্তু আমি যদি কাজ নাও করি, কিন্তু আমার আরও ভালো ইন্সপেক্টররা আছে, তার আগে ঠিকই আপনার আস্তানা আক্রমণ করে সে সব খবর পেয়ে যায় এবং আপনার অবৈধ অস্ত্রপাতি যাই দেখে সেখান থেকে তারা তুলে নিয়ে আপনার যে কাজ কারবার সব সিলমোহর মেরে যায়, বাজেয়াপ্ত করে দেওয়া যায় আপনার ব্যবসা বাণিজ্য। আমি কি করতে পারি? আমার তো কিছু করার নেই এখানে। বলেন, আমি আপনাদের কাছে টাকা খাই ঠিক আছে, কিন্তু আমি কি করতে পারি? আমি তো একাই দিয়ে যাই না, আমার উপরে আরও বস আছে, তারাই তো হুকুম করেছে যে এই মোহর লেখার অর্থ সম্পদ যা আছে সব বাজেয়াপ্ত করার জন্য। কিন্তু একটা কাজ করেন, আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, আপনি এই শহর ছেড়ে চলে যান। আপনি কিছুদিনের মধ্যেই এখান থেকে পালিয়ে যান, আর না হলে কিন্তু আপনার নিস্তার নাই। যে কোনো সময় আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। তখন আপনি কোথায় যাবেন? তখন মোরা লেখা তো আমেশ্বরী বলে, এটা কি বলতেছেন? ধুর মরা, আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে আমার তো হার হয়ে যাবে, আমি তো জিততে পারবো না। মোহরা লেখা তখন বলে, আমি কোটি কোটি টাকার সম্পদ করেছি, কোটি কোটি টাকার বাড়ি করেছি, গাড়ি করেছি, সব কিছু করেছি আমি এগুলো ভোগ দখল করার জন্য। এমন সময় রাজা অর্থাৎ জসিম, স্বপ্না অর্থাৎ শাবানা এবং বস্তিবাসী সবাই এবং দিলদার এবং ল্যাংড়া আওলাদ সবাই মিলে সামনে এসে দাঁড়ায়। শুনেন, আপনি অনেক অন্যায় অত্যাচার করেছেন, এখন আমরা সামনে এসে দাঁড়িয়েছি। তখন ডিআইজি বলে, আপনারা কে? তখন সেই মুহূর্তে রংবাজ রাজা অর্থাৎ জসিম বলে, আমি হলাম রংবাজ রাজা। এই মোহর আলী খায়ের সব কিছু ধ্বংস করেছি আমি রংবাজ হয়ে এবং রাজা, আমি রংবাজ রাজা হয়ে এই মোহর আলী খায়ের সব কিছু ধ্বংস করেছি এবং পুলিশকে সব খবর দিয়েছি এবং পুলিশ আসতেছে এই মোহর আলীকে ধরার জন্য। কিন্তু মোহর আলী খা তো পুলিশের হাতে মারা পড়লে চলবে না, আমরা তাকে মারব। তখন বস্তিবাসী এবং জসিম, রাজা অর্থাৎ জসিম, স্বপ্না অর্থাৎ শাবানা, তারা গিয়ে আক্রমণ করে এবং সবাইকে সেখানে একটা অ্যাকশান হয়। সেই অ্যাকশানে এক পর্যায়ে মোহর আলী খাঁ অর্থাৎ আহমেদ শরীফ পালিয়ে যেতে চায়। তখন রাজা অর্থাৎ জসিম সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, শোন, আমি রংবাজ হয়েছি শুধুমাত্র তোকে মারার জন্য, আমি রংবাজ রাজা হয়েছি শুধুমাত্র তোকে মারার জন্য। তখন স্বপ্না অর্থাৎ শাবানা বলে, শোন, আমি তোকে মারার জন্য এতদিন বসেছিলাম, মনে পড়ে তুই আমার সামনে আমার বাপকে তুই মেরেছিলি, আমার সামনে আমার বাপকে তুই হত্যা করেছিলি, মনে পড়ে? তখন জসিম বলে, তুই মনে করে দেখ, আমার বাপের নাম ছিল আজিম, তুই আমার বাপকে এই যে স্বপ্নার সামনে মেরেছিলি, কিন্তু আমি পরে খবর পেয়েছি আর তোর জন্যই আমি রংবাজ রাজা হয়েছি, আজ তোকে মারব। তখন স্বপ্না অর্থাৎ শাবানা আর রাজা অর্থাৎ জসিম দুজনে মিলে ইচ্ছা রকম মারে এবং বস্তিবাসীরা সবাই মারে। তখন মোহর আলী খাঁ সেখানে মারা যায়। তখন পুলিশ আসার পর সবাই বলে আমরা তাকে খুন করেছি, কিন্তু না, পুলিশ বলে না, আপনারা সবাই মিলে যারে মেরেছেন
সে একজন কুখ্যাত কালোবাজারি, স্মাগলারকারী এবং নারী পাচারকারী এবং সমাজ বিরোধী কাজকর্ম সে করে বেড়ায়। তাই আপনার বিরুদ্ধে কোনো আমাদের অভিযোগ নাই, আমাদের কাজটা আপনারা করেছেন, তাই আপনাদেরকে আমরা গ্রেপ্তার করলাম না, আমরা শুধু লাশটাকে নিয়ে গেলাম। তখন সবাইকে বন্দি করে নিয়ে যায় আর মোহারেখার লাশটা নিয়ে যায়। এদিকে জসিম অর্থাৎ শাবানা, স্বপ্না আর রাজা অর্থাৎ জসিম সবাই আনন্দ উৎসব করে এবং তাদের বিয়ে হয়ে যায় বস্তিতে গিয়ে। এভাবেই পরিচালক মন্তাজুর রহমান আকবর রংবাজ রাজা ছবিটি গল্প শেষ করেন এবং পরিচালনা সম্পূর্ণ শেষ করার পর হলে যখন ছবিটা মুক্তি পায় ব্যাপকভাবে সাড়া পায়, অ্যাকশন ছবি হিসাবে দর্শক মেনে নেয় এবং জসিমের অভিনয় এবং শাবানার অভিনয় এবং সবার অভিনয় দেখে মুগ্ধ হয় এবং করতালের মাধ্যমে রংবাজ রাজা ছবিটিকে দর্শক গ্রহণ করে নেয় এবং ছবিটি সুপার ডুপার বাম্পার 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 হিট হয় সেই সময়ে। এবং ছবিটির সফলতায় পরিচালক মন্তাজুর রহমান আকবর ব্যাপক খুশি হয়।